তিনি ছিলেন বার এবং বেঞ্চ উভয়ের অভিভাবক। আইনের সঠিক বাস্তবায়নে, সঠিক প্রয়োগের ক্ষেত্রে তিনি কোনোদিন কোনো রকম আপোষ করেন নাই। আগামী দিনে আমি আইনজীবী সমাজের যারা আমরা উপস্থিত প্রত্যেককে স্মরণ করে দিতে চাই, আইনজীবীরা হচ্ছেন সমাজের স্বাভাবিক অভিভাবক, দিক নির্দেশনাকারী। গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, পথে ঘাটে সর্বত্র আইনজীবীরা বিচরণ করবেন, সেই যোগ্যতা তাদের আছে একজন পথপ্রদর্শক হিসাবে। আগামী দিনে দেশের বর্তমান প্রয়োজনে তারা তাদের সঠিক ভূমিকা পালন করবেন। একজন লড়াকু ব্যক্তিত্ব হিসাবে, লড়াকু সমাজসেবক হিসাবে আজকে আমার নিবেদন হবে, সকলেই যেন আমরা চেষ্টা করি কোর্ট কাছারিতে কোথাও গিয়ে যেন আমরা আপোষকামী না হই। ব্যবসায়িক স্বার্থকে ধরে রাখার জন্যে যে কম্প্রোমাইজ কিছুটা করে দেওয়া, সেটা যেন আমরা না করি। আমরা সব সময় আইনের, এই যে মোহাম্মদ আলী যেটা চেয়েছেন, তিনি সব সময় কোনো রকম ডেভিয়েশনে যান না। সব সময় অত্যন্ত সাহসের ভূমিকা রেখে তিনি দাবি করতেন যে বিচার করতে হবে, বিচারের নিয়ম নীতি অনুসারে। সেখানে অনেকেই অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু তিনি কোনোদিন কোনো কম্প্রোমাইজ করেন নাই। আজকে এইটুকু বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বন্ধুরা, এই পর্যায়ে আলোচনা অংশগ্রহণ করবেন যার সম্পর্কে শুধুমাত্র আমরা নয়, এই পাক ভারত উপমহাদেশের যারা রাজনৈতিক অঙ্গনে সকলেই জানে, দলের জন্য, দেশের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি ব্যক্তিগতভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বা হয়ে আছেন। আলোচনা অংশগ্রহণ করছেন বাংলাদেশের রাজনীতিতে অন্যতম মেধাবী রাজনৈতিক ব্যক্তিত্ব, সাবেক মন্ত্রী, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। ধন্যবাদ ব্যারিস্টার কায়সার। আমার সম্পর্কে একটু বেশিই বলেছে। আজকে এই স্মরণ সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্মানিত সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট জয়নাল ভাই, মহাসচিব ব্যারিস্টার কায়সার, উপস্থিত বাংলাদেশের সবচাইতে নির্যাতিত একজন রাজনীতিক, দেশে এবং বিদেশে স্বীকৃতিপ্রাপ্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে যার খ্যাতি, জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সবচেয়ে সিনিয়র মেম্বার এবং আইন অঙ্গনের খুব সম্ভবত এখন সিনিয়র মোস্ট, আমাদের সবার শ্রদ্ধেয় সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ভাইয়ের সহধর্মিনী যাদেরকে সবাই সামনে ছিল, পপুলার ছিলেন এই আইন অঙ্গনে এই উপস্থিতি তার প্রমাণ। এর চাইতে বেশি কিছু আমি আর ওনার সম্পর্কে এখানে বলবো না, আপনারা বলবেন। আমি যে জন্য এসেছি আজকে, যে আসলে I need to speak some words for the independence of the judiciary and for the Chief Justice also. যেটা আমার মহাসচিব বাবু বলছিলেন যে এত কাগজপত্র কিসের, আমি বললাম যে এই কাগজপত্র আমাকে প্রদান করা হয়েছে, কারণ আমরা স্বাধীনতার পরে কনস্টিটিউশন গ্রহণ করার পরে আর্টিকেল 22 আমরা কোনো গভর্নমেন্ট ইস্যু করিনি, যেটা আপনারা জানেন। আপনাদের সামনে আইনের কথা বলতে আমার দৃষ্টতা। আমিও এক সময় আইনের ছাত্র ছিলাম, ওই সাহসে বলি। এক সময় কিছুদিন ওকালতিও করেছি, রেজিস্ট্রেসি করেছি, এরপরে অন্যান্য লাইনে চলে গেছে, এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং অন্যান্য ব্রাঞ্চ। যাই হোক, মানে I traveled all the organs of the state somehow. নিজেকে সেজন্য সৌভাগ্য মনে করি। Anyway, the state shall ensure the independence of the judiciary. Others shall ensure the separation of the judiciary from the executive organs of the state. এটা আপনারা সবাই জানেন না, ঠিক আছে। কিন্তু আজকে স্বাধীনতার 54 বছর পরে আমরা কি সেটা পেরেছি? পারিনি। এটা কোনো একক সরকারের উপরে আপনারা দায় চাপালে হবে না। এটা একটা আমাদের কালেকটিভ ফেলিওর। কিন্তু যে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সম্পর্কে আমরা আজকে কথা বলছি, সেই ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর কিভাবে হবে এবং কখন হবে, কি কি আইন এবং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট কিভাবে করলে হবে, সে সম্পর্কে আমাদের চিন্তা করার এখনই সময়। কারণ আমরা দেখতে পাচ্ছি, যদি জাজেস রিক্রুটমেন্ট অর্ডিন্যান্স যেটা হয়েছে, সেটা হাইকোর্টে পেন্ডিং থাকা অবস্থায় এখনো পর্যন্ত অবজারভেশন যেটা আমাদের দেখার সুযোগ হয়নি, সেই অবস্থায় যদি আমরা সেই প্রসিডিউরে যাই, সেটা কোয়েশ্চেন হবে। আর তাছাড়া অর্ডিন্যান্সটা পড়ে দেখেছি, তার বোধহয় 3, 5, 6 এবং 9 প্রবাবিলিটি আমাদের যদি ভুল না হয়, সেই অর্ডিন্যান্সের এই ধারাগুলো চ্যালেঞ্জ পেয়েছে এবং সেই কথাগুলো, যুক্তিগুলো খুবই যুক্তিসঙ্গত। কারণ আর্টিকেল 95(2)তে যে এখতিয়ারটা দেওয়া হয়েছে, সেটা আইন প্রণয়নের মাধ্যমে যদি কারো অযোগ্যতা ঘোষণা না করা হয়, সেরকম যুক্তি যে তাদেরকে জাজ হিসাবে নিয়োগ করার বিধান থাকবে। তার উপরে দুইটা আপনারা জানেন, একটা সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে 10 বছরের অভিজ্ঞতা, তারপর একটা হচ্ছে জুডিশিয়ারিতে বিচার কর্ম বিভাগে তার 10 বছরের অভিজ্ঞতা। এখানে কোথাও বলা হয় নাই যে এইটা দক্ষতার মাপকাঠি হিসেবে করা হবে। সর্ববয়োজ্যেষ্ঠ কোন আইনজীবী সেজন্য প্রসিডার নাও হতে পারে, কিন্তু কথা হচ্ছে কোথাও বয়সটাকে যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয় কিনা অন্যান্য আইন এবং অন্যান্য দেশে আমার জানা না। আরো বিষয়ে কথা বলা যায় যে চিফ জাস্টিসকে এই করার জন্য কোন কমিশন অথবা কোন কাউন্সিল করার কোন বিধান কি ওখানে দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। তো এগুলো অবশ্যই আমাদেরকে ভেবে দেখতে হবে। এটা আর্টিকেল 95 অনুসারে এটা প্রেসিডেন্ট ইন কনসালটেশন উইথ দি চিফ জাস্টিস জাজেস নিয়োগ করতে পারে, ফুল জাজ। আর আর্টিকেল 98 অনুসারে এখানে প্রেসিডেন্টের কনসালটেশনের কোন বিধান রাখা হয়। এটা প্রেসিডেন্ট ইন্ডিপেন্ডেন্ট to appoint the additional judges for the time being to the High Court Division and also to the Appellate Division for temporary period. এটা পরে কনফার্ম হবে কিনা সেটা পরে বিধানে দেখা যাবে। এখন আমার কথা হচ্ছে যে যদি সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস কনস্টিটিউশনের ইন্টারপ্রিটার হিসেবে, রক্ষক হিসেবে, গার্ডিয়ান হিসেবে সুপ্রিম কোর্টে, তিনি অবশ্যই খেয়াল করবেন যাতে কনস্টিটিউশন ভায়োলেশন না হয় এবং সবকিছু যেন কনস্টিটিউশনালিটি থাকে এবং যেন লিগ্যালিটি থাকে,
আমরা এইটাও এনশিওর করতে চাই। তবে আমাদের কমিটমেন্ট, আমাদের বিএনপির পক্ষ থেকে 31 দফা প্রণয়নের সময়, যেটা লেখার সময় আমিও এটা একজন প্রধান ভূমিকায় ছিলাম, আমার মনে আছে, আমরা আর্টিকেল 116 অনুসারে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা চিফ জাস্টিসের হাতে রাখার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখানে কনসালটেশন অফ দি প্রেসিডেন্ট, এই কথাগুলো আমরা ডিলিট করে দেওয়ার পক্ষে আছে। আমার এখানে বক্তব্য হলো, অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা আপনারা করবেন, সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করবেন। বিরোধী দলীয় রাজনীতিক, এখানে আমিও আছি, আমার মহাসচিব আছে, আমরাও ওখানে সাজা প্রাপ্ত, আমি বিদেশ থেকেও মাপ পাই না, সাজা ওখানেও দিয়ে দিয়েছি। যারা রাতে কোর্ট বসিয়ে প্রায় 2036 জনকে সাজা দেওয়া হলো 2024 আমাকে আমি অনুরোধ করছি, এখানে 2-3 প্রক্রিয়া চালানোর জন্য। তো তাদের স্বাধীনতা নিশ্চিত হলে সেক্রেটারিয়েট প্রতিষ্ঠার মধ্য দিয়ে তাদের বিরুদ্ধে আপনারা এখনো কিছু করেননি, পরে কিছু করতে পারবেন। আপনি আদার ব্রাঞ্চেসের কথা বলেন, পুলিশ ডিপার্টমেন্ট এবং ব্যুরোক্রেসি অন্যান্য বিভাগে কিছু লোকের চাকরি তো গিয়েছে, কিছু লোক রিটায়ার করেছে, কিছু লোককে বাদ দেওয়া হয়েছে, কিছু লোককে প্রসিডিউরে নিয়ে আসা হয়েছে। এখন তাদেরকে আমার মনে হয় they must be brought to the justice। যারা শুধুমাত্র রিটায়ার হয়ে মৌকুফ পাবেন তা হবে না। তো তারা যদি শুধুমাত্র রিটায়ার্ড হয়ে যায়, এসব সবাই সাথে রাজনীতি দিতে ভালো, রিটায়ার্ড হয়ে যায় এবং তারা যদি নিরাপদে তাদের অর্জিত দুর্নীতিতে, আমি কারো নাম নিলে হয়তো আবার কন্টেন্ট অফ কোর্ট করতে পারি, করলে বলতে পারি, এখানে বিকাশ কুমার সাহা সহ 168 জন অধস্তন আদালতের বিচারক এবং ল মিনিস্ট্রিতে যারা চাকরি করেছে, এই বিরোধী দলকে দমন করার জন্য বিভিন্নভাবে, তাদের একটা তালিকা আছে 168 জন। সেই তালিকাটা আমার কাছে আছে, আমি আপনাদের দিতে চাই না, আপনারা কষ্ট করে যোগাযোগ করবেন, কারণ এখানে অনেক কিছু লেখা আছে। তাদের একটা তালিকা আছে 168 জন, সেই তালিকাটা আমার কাছে আছে। যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 5 বছরের লোয়ার আদালতের সাজা 10 বছর করেছে, তারা তো এখনো আছে। এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের কোন বক্তব্য প্রচার করা যাবে না, সেই রায় তারা এখানে দিয়েছে এবং বিভিন্ন স্লোগানকে এন্ডোর্স করেছে, তারা এখনো আছে। আমি নাম বলবো না, আপনারা সবাই সবাইকে চেনেন, কিন্তু তাদের কাছে নাকি আমি শুনেছি এখন রিকোয়েস্ট দেওয়া হয়েছে বিভিন্ন ভাবে, তারা ওখান থেকে কি বার হবে। সে প্রখ্যাত চোর ছিল এবং তারা উপজেলা চেয়ারম্যান হয়েছে, সে অ্যাবডাকশন সহ একটা মার্ডার চার্জে 164-এ অভিযুক্ত হয়ে তার বাড়ি থেকে সেই লাশ উদ্ধার করা হয়েছে। এখান থেকেই তো বেল পেয়েছে 2 মাসের মাথায়। তারা কারা সেটা আমাদের জিজ্ঞেস করতে হবে, কারণ আমরা বিচারকদের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই? আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি চাই জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্সের জন্য। শুধুমাত্র এই কথাগুলো আমরা যদি বলে শেষ করে দিই যে আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর করবো, অবশ্যই করতে হবে, এবং দিস ইজ দ্য চান্স। এইবার যদি আমরা ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি এনশিওর না করতে পারি, আর কখনো হবে। কিন্তু তার আগে ফ্যাসিলিটির দূষণ, সেই 30-32 জন যারা হাইকোর্টে বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে, তারা সুবিধাটা না পায়। আর আপনারা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রভিশনটা জানান, আর্টিকেল 96, এবং সেই আর্টিকেল 96 আরো অনেক সাংবিধানিক প্রতিষ্ঠানের যারা পদাধিকারী তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়, যেমন ইলেকশন কমিশন আছে, অ্যান্টি কারাপশন কমিশন আছে, তাদের হয়। শুধুমাত্র একটা লাইন লেখা আছে যে তারাও একই প্রক্রিয়া অপসারিত হবে, যেই প্রক্রিয়ায় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারকদের অপসারণ করা যায়। দিস ইজ নট মাচ। আমি প্রপোজ করছি এর অনুবলে আইন প্রণয়ন করতে হবে, সেটা অবশ্য আমরা সংস্কার কমিশনের রিপোর্টে আমাদের বলেছি। সেই আইনের প্রেক্ষিতে তার অসৎ আচরণের জন্য, তার দুর্নীতির জন্য, অন্যান্য ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লায়াবিলিটির জন্য তাকে যেন জাস্টিসে আনা হয়, তাকে যেন বিচারের পক্ষে আনা হয়, সেই ব্যবস্থা রাখতে হবে। তাহলেই পরে হায়ার জুডিশিয়ারি বলেন,
অধস্তন আদালত বলতে একটু খারাপ শোনায়, এখন স্থানীয় আদালত বলা হচ্ছে বা লোয়ার জুডিশিয়ারি, যাই হোক তাদেরকেও সে অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করতে হবে। আপনারা যদি মাত্র মনে করেন যে বিবেকের কাছে জবাবদিহি করবেন, সেই ভাষা পরিত্যাগ করতে হবে। সব অঙ্গেরই অ্যাকাউন্টেবিলিটি থাকবে, লেজিসলেটরদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, পলিটিশিয়ানদের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, অন্যান্য অঙ্গের এক্সিকিউটিভদের। শুধুমাত্র জুডিশিয়ারি যেভাবে পাওয়ার এক্সারসাইজ করছে, আমি এখানে প্রেডিকশন করতে চাই না একসময় সেই পাওয়ার এক্সারসাইজ বিগত সময়ে যেভাবে উপরের আদালতে বসে আছে তাদেরকে ক্লিন করতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র শুধুমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের মধ্য দিয়ে তাদেরকে অপসারণ করলে সেটা এনাফ হবে না, কারণ তাতে করে তারা বরং খুশি হবে যে তারা তাদের দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি তারা ভোগ করতে পারবে। আমরা দেখছি এখানে আইন অঙ্গনে একটা কথা প্রায় আসতে শুনি যে শপথবদ্ধ রাজনীতি নামে কিছু কিছু বিচারক এখানে ছিলেন, আমরা হ্যাঁ, এবং সেজন্য কন্টেম্প করা হয়েছে। কিন্তু ছিল, আমি নাম নিতে চাই না, সম্ভবত এনায়েত রহিম ছিল। হ্যাঁ, আমি তাদেরকে জাস্টিস বলতে চাই না, দেয়ার ইনজাস্টিস এন্ড ইনজাস্টিস খায়রুলের মতো তারা বাঞ্চ অফ ইনজাস্টিস এখানে ছিল। তারা তাদেরকে বিচার কি শপথবদ্ধ রাজনীতিবিদ হিসেবে পরিচয় দিতে খুশি হতেন। তারা এই জুডিশিয়ারিটাকে কলুষিত করেছে, তারা এই জুডিশিয়ারিটাকে নষ্ট করেছে। এইটা একটা সুযোগ আছে। আমি মাননীয় চিফ জাস্টিসকে অনুরোধ করব, আপনি তাদেরকে ক্লিন করুন, এটা আপনার দায়িত্ব, আমরা আপনাদেরকে সমর্থন করব। কিন্তু আপনি কিভাবে করবেন জানি না। আপনার চারপাশে কিছু লোক বসে আছে, আমি এখানে যদি নাম ধরেই বলি, হোক কন্টেম্প, মিস্টার তারেক মোয়াজ্জেম নামে একজন স্পেশাল অফিসার আছে চিফ জাস্টিসের অফিসে, এডিশনাল চিফ জাস্টিসের মতো, বিহারনের তলোয়ার সহ ফেসবুকে দিয়েছে, যেটা নাকি ওবায়দুল হাসান সাহেবকে প্রেজেন্ট করেছে। এগুলো তো আপনাদের নিশ্চয়ই জানা আছে। তো তারা তো এখন চিফ জাস্টিসের আশেপাশে আছে, যারা লোয়ার জুডিশিয়ারি ট্রান্সফার পোস্টিং ইত্যাদি এগুলো করছে। আরেকজনের নাম, আমি এখানে আরো 4-5 জনের নাম আছে, যেমন মনে করেন আরেকটা আছে মিস্টার আতিক ওসামা, ডেপুটি রেজিস্ট্রার বোধহয় এখন অ্যাডমিন হাইকোর্ট ডিভিশন। এটা বই লিখে শেখ মুজিবুর রহমানকে কি যেন উৎসর্গ করেছে ইত্যাদি। উনিও আমাদের চারপাশে আছে। যারা রাতের কোর্টে আরো 3-4 জন আছে, আমি কাগজগুলো রেখে দিতে পারি, সাংবাদিক বাইরে নিতে পারেন, কারণ এনারা তো সবাই লয়ার, হাইকোর্টে প্র্যাকটিস করেন। আবার কেউ নারাজ হয় সেজন্য হয়তো ওনারা বলতে চায় না, কিন্তু আমরা তো পলিটিশিয়ান। We are at liberty to speak anything under the sun for the interest of the country and for the interest of the people, because ওই ইনজাস্টিস খায়রুলকে বলে গেছে the safety of the country and safety of the people is the supreme law, সেই হিসাবে বলে গেলাম আর কি। এনিওয়ে, সেই কাগজগুলো আমি আপনাদেরকে সবগুলো না দিলে কিছু কিছু কাগজ দিতে পারি। আমি মনে হয় জুডিশিয়ারির পক্ষে কথা বলতে যে কারো কারো বিপক্ষে যদি কিছু বলি এবং সেই জন্য যদি আমার বিরুদ্ধে কোনো কন্টেম্প্ট অফ কোর্ট হয়, আপনারা সিনিয়র লয়াররা সেটা একটু দেখবেন আর কি। আমি আর বিশেষ কিছু বললাম না। আমরা রাষ্ট্র সংস্কারের জন্য, রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য এবং সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা 31 দফা প্রণয়নের সময় প্রথম লাইনে সেটা লিখেছি। তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তি এবং তার লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করা। সেই জন্যই আজকে আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে, ভেরি ডেসপারেটলি বলতে হচ্ছে। এবং এই সুযোগে যেন কোন রাষ্ট্রের অঙ্গ এটা মনে না করে যে আপনারা অ্যাকাউন্টেবিলিটি লেস, সেটা যেন মনে না করেন। সবাইকে এই রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। শুধুমাত্র এক্সিকিউটিভ ব্রাঞ্চের ক্ষমতা কমানোর মধ্য দিয়ে যেমন রাষ্ট্রে ভারসাম্য নিশ্চিত হবে না, শুধুমাত্র নিশ্চিত হবে যে একটা হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন অল দি অর্গানস অফ দি স্টেট যদি আমরা এনশিওর করতে পারি। ইট ইজ অলসো এ সেন্স অফ দি সেপারেশন অফ পাওয়ার থিওরি, আপনারা আমার চেয়ে ভালো জানেন। তাহলে করে রাষ্ট্রের ভারসাম্য এবং একটা ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা নিশ্চিত করা হবে। আমি এগুলো আশা করি আমরা সবাই এইবার শুরু করতে পারবো। আমাদের এই
শুরুটা কন্টিনিউ হলে গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে বাংলাদেশ আরো এগিয়ে যাবে এবং একটা সময়ে দেখা যাবে আমাদের সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় হয়ে গেছে এবং তারাই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওয়াচডগ হিসেবে দায়িত্ব পালন করবে সেই দিনের আশায়। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন সাহেবকে। ওনার যে বক্তব্য শুধুমাত্র এটা আইনজীবীদের বক্তব্য না, আমি মনে করি সারা বাংলাদেশের যারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে ছিলেন বা আছেন, যারা তাদের ভোটাধিকার প্রয়োগের আন্দোলনে ছিলেন বা আছেন, অর্থাৎ এদেশে আবাদ বৃদ্ধ বনিতা 18 কোটি জনগণের বক্তব্য তিনি আজকে দিয়েছেন। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই পর্যায়ে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো আলোচনা অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সাবেক স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের, আমার মনে হয় শুধু বাংলাদেশ সুপ্রিম কোর্ট নয়, সারা বাংলাদেশের মধ্যে যিনি এখন মোস্ট সিনিয়র লয়ার, সর্বদাই তিনি সকাল 9টা থেকে 5টা পর্যন্ত আমাদের সাথে কাটান, শ্রদ্ধেয় নেতা পিতৃতুল্য ব্যারিস্টার জমির উদ্দিন সিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যায়? বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক আছে, আমি কি করবো? আরেকটা And the faces that